কি আমার পিচ্চি বর, তোমার শালিকাকে একটু মজা দেখাও। সজীব এবার শুকনো ঢোক গেল। গ্রামের প্রতিশোধ নিচ্ছে নীলা। সজীব এটা বেশ বুঝতে পারছে। শেষ পর্যন্ত সজীব নিজেকে বাঁচাতে পারবে। সুমিত হাসতে হাসতে নীলার হাত থেকে টান দিয়ে সজীবকে নিজের কোলে নিয়েও গেছে। ডাইনি, শহরের বদমাস মাইয়া, সাতচুন্নি লুচ্চি পেতনি শেওড়া গাছের পিশাচনি বুড়ি, ছাড় বলছি, আমি আব্বুরে ডাক দিব। কে শুনে কার কথা? সজীবকে জাপটে জড়িয়ে ধরে গাঢ় লিপস্টিকে ঘেরা ঠোঁট দুটো সজীবের কপালে, গালে, গলায়, ঠোঁট পর্যন্ত বাদ দেয়নি সুমি। সজীব ইচ্ছে মতো গালি দিয়েও সুমির থেকে ছুটতে পারছে না। সজীবের ফর্সা মুখটা লিপস্টিক দিয়ে লাল করে দিয়েছে সুমি। প্রত্যেকটা চুমুর দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষে ঠোঁটে আরো গাঢ় করে লিপস্টিক দিয়ে সজীবের ঠোঁট দুটোতে চুমু দিল সুমি। এরপর ঠিক বসে এক গাল হেসে নীলার দিকে তাকিয়ে বলল, দেখ নীলা, তোর পিচ্চি বরটাকে কত কিউট লাগছে। এখন একেবারে না রসগোল্লার মতো লাগছে। সুমির কথার কাজ দেখে নীলার নিধি তো হেসে কুটি কুটি হয়ে শেষ। তৃপ্তি ঠোঁট টিপে হাসি আটকে কাচুমাচু হয়ে বসে আছে। সুমি নিজের ফোন বের করে ক্লিক ক্লিক করে কয়েকটা পিক তুলে নিল। সজীব তো কান্না করে দিয়েছে এবার। সুমি উচ্চস্বর করে হেসে উঠে সজীবের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, নেন পিচ্চি তুলা ভাই, আপনার ইজ্জত আমি নিয়ে নিলাম, এবার আপনি যেতে পারেন। এ বলে সজীবকে কোল থেকে নামিয়ে দিল সুমি। সজীবের অবস্থা দেখে নীলার নিধি আরো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সজীব একটা টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর সুমির 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। লুচ্চি মাইয়া, আমি ছোট বলে আমার ইজ্জত নিয়ে গেছে, বড় হলে দেখাই দিতাম আজ তোরে। এখন আমার মিমির কি হবে? এই বলে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে লাগলো সজীব। হঠাৎ নিদ্রকে দেখে দৌড়ে নিদ্রর কাছে চলে গেল সে। সজীবকে দেখে নিদ্র তো হতভাগ। দাঁত কেলিয়ে সজীবকে দুহাত দিয়ে কোলে নিয়ে নিদ্র বলল, আপনার এই হাল কে করেছে শালাবাবু? ওই বুড়ি নীলার বেস্ট ফ্রেন্ড, কি যেন নাম ওর? হ্যাঁ সুমি। আমার মিমি ঠিক বলে, নীলা একটা বুইড়া বেটি, মাথার মধ্যে গোবর। আমার এই পিচ্চি বর বানিয়ে আর সুমি সাতচুন্নির হাতে তুলে দিয়েছে। এখন আমার মিমির কি হবে? আমার ইজ্জত নিয়ে গেছে ওই সাতচুন্নি। নিদ্রর কথা শুনে সজীব এই বলে কাঁদতে লাগলো। নিদ্রর সামনে দাঁড়িয়েছিল জ্যাক আর রাহুল। সজীবের কথা শুনে তারা তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। জ্যাক আর রাহুলকেও ইনভাইট করেছে নীলা। যাই হোক, নিদ্র সজীবকে নিয়ে ওয়াশরুমে চলে আসলো। এরপর সজীবকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও একটু পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সজীব এখনো হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে, কারণ তার ধারণা সুমি তার সব লুপে নিয়েছে। তার ইজ্জত সব নিয়ে গেছে সুমি। নিদ্র বুঝাচ্ছে সজীবকে যে সুমি তাকে ছোট ভাই হিসেবে কয়েকটা চুমু দিয়েছে, এই চাইতে বেশি কিছু না। কিন্তু সজীব বলছে, ওই মেয়ে বলছে আমার সব ইজ্জত নিয়ে গেছে, তুমি এখানে থাকলে বুঝতা। করে কেমনে? আমার চুম্মা দিছিল, এখন আমার মিমি কি হবে? ও এগুলো শুনলে আর আমাকে চুমু খাবেন। এই বলে হেঁচকি তুলতে লাগলো সজীব। নিদ্র পড়ে গেল বিপাকে। একে এখন সালমার কাছে দিয়ে আসলে একটা গন্ডগোল পাকিয়ে দেবে। নিজের কাছেও রাখতে পারছে না, কারণ এখানে পরিচিত অনেক লোকজন আছে। সজীবকে এভাবে কাঁদতে দেখলে কি না কি ভাববে তারা। নিদ্র সজীবকে হালকা ধমক দেয়, এতে সজীব একদম চুপ হয়ে যায়। দুপুর 2টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে তৃপ্তি, নীলা, সুমি আর নিধি বসে আছে তৃপ্তির রুমে। কাল রাত বেশ আমাদের সাথে কাটিয়েছে ওরা। হই হুল্লোড় চলেছে নীলাদের ফ্ল্যাটে। ওখানে বসে আড্ডা দেওয়া সম্ভব না, তাই নিদ্রদের ফ্ল্যাটে তৃপ্তির রুমে আড্ডা বসিয়েছে ওরা। বিয়েটা রাতে সেরে ফেলেছে ইমন, কারণ তার সাথে অনেকে আসবে এই বিয়েতে। আর সে যদি দিনে বিয়ে করে তাহলে কেউ আসতে পারবে না। সবারই নিজস্ব পেশা আছে, যার দরুন বিয়ে রাতে হবে। সজীব তৃপ্তির কোলে বসে রাগে ফুঁসছে। সুমি, নীলা আর নিধি মিটমিট করে হাসছে। নীরবতা কাটিয়ে নীলা সজীবকে বলল, আমাকে জ্বালিয়েছিলি না গ্রামে, এখন কেমন লাগছে? বলেই হেসে উঠল নীলা, সাথে সুমি আর নিধি। সজীব কাঁদো কাঁদো মুখ করে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আমার ঢাকা আসাই ভুল হয়েছে, আর আসবো না আমি, জীবনেও আর আসবো না। এ বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো সজীব। তৃপ্তি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে রাগ কমানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ নীলা হাত বাড়িয়ে তৃপ্তির কোল থেকে টান মেরে সজীবকে নিজের কাছে নিয়ে গেল। সজীব লাফালাফি শুরু করে দিল। নীলা শক্ত করে সজীবকে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলল, রাগ করছে বুঝি আমার পিচ্চি বরটা? ওলে বাবা, ওকে সরি আমার পিচ্চি বর, আর কেউ তোমাকে কিছু করবে না, এই প্রমিস করছি। এ বলে সজীবের কপালে ছোট করে চুমু খেলো নীলা। সজীব রাগে গজগজিয়ে বলে উঠল, লাগবে না তোমার সরি বলা, আমার ইজ্জত আর একজনের হাতে তুলে দিয়ে এখন আদর দেখাতে আসছে। ছাড়ো বলছি আমাকে, আমি এখানে থাকবো না, আমি আম্মুর কাছে যাব। নীলার কথা শুনে এই বলে মোচড়াতে থাকলো সজীব। কিন্তু নীলার থেকে কি ছোট সজীব ছুটতে পারে? নীলা শক্ত করে সজীবকে জড়িয়ে ধরে বলল,
আমার তো বিয়ে হয়ে যাবে, তখন তো তোর সাথে দুষ্টুমি করতে পারবো না, তাই শেষবারের মতো দুষ্টুমি করে দিয়েছি, রাগ করিস না। এ বলে সজীবকে জড়িয়ে ধরে বসে থাকলো নীলা আর সজীবের রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ সজীবের ছোট কাঁধে তরল কিছু পড়তেই চমক উঠে সে। ঘাড় কাত করে নীলার মুখের দিকে তাকালো সজীব। নীলার চোখ দিয়ে পানি পড়ছে। শত হোক, মেয়েদের ভালোবাসা মানুষের সাথে বিয়ে হোক না কেন, পরিবারের জন্য মেয়েদের মন কাঁদবেই। বিয়ের পর প্রত্যেকটা মুহূর্তে মনে পড়বে পরিবারের সাথে কাটিয়ে যাওয়া দিনগুলোর কথা, বন্ধু বান্ধবীদের সাথে কাটিয়ে যাওয়া দুষ্টু মিষ্টির সময়গুলোর কথা। নীলারও এখন মনে পড়ছে তার হাসি খুশি দিনগুলোর কথা, বাবা মায়ের সাথে মিষ্টি ঝগড়া করে কাটিয়ে দেওয়া সময়গুলোর কথা। রাত 12:30 বাজে। বিয়েটা হয়ে গেল ইমন আর নীলার। এখন বিদায়ের পালা। নাজমা বেগমকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে যাচ্ছে নীলা। নাজমা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছেন। আরাফাত সাহেব ইমনের পাশে দাঁড়িয়ে আছেন। তৃপ্তি, সুমি আর নিধি এক পাশে দাঁড়িয়ে আছে। নিদ্র জ্যাক আর রাহুল আরেক পাশে দাঁড়িয়ে আছে। সালমা, আমেনা, ফরহাদ আর বজলুর আরেক পাশে। বাকি সবাই ধীরে ধীরে গাড়িতে উঠেছে। নীলা, নানু আর মামি নাজমা বেগম আর নীলাকে সামলাচ্ছেন। নাজমা বেগমকে ছেড়ে দিয়ে আরাফাত সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল নীলা। আরাফাত সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে, তবু তিনি মেয়েকে সামাল দিচ্ছেন। নীলাকে সাংসারিক কিছু কথা বললেন তিনি। অতঃপর সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো নীলা। নীলা গাড়িতে বসতেই ইমনও তার পাশে উঠে বসলো। চোখের সামনে থেকে গাড়ি হর্ন বাজিয়ে চলা শুরু করলো। গাড়িটা যতক্ষণ পর্যন্ত দেখা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল সবাই। গাড়িটা চোখের সামনে থেকে অদৃশ্য হতে সবাই নিজেদের গাড়িতে উঠে বসলো বাড়িতে ফিরে আসার জন্য। বাড়িতে এসে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। ক্লান্ত শরীর বেডের উপর ফেলতে ঘুমিয়ে পড়লো সবাই। খুব ভোরে কপালে ওষ্ঠের উষ্ণ ছোঁয়া লাগতেই ধীরে ধীরে চোখ দুটো খুললো তৃপ্তি। ঘুম জড়ালো ঘোলাটে চোখে সে দেখলো সালমা তার পাশে আতশোয়া হয়ে তার মাথায় হাত বোলাচ্ছে। তৃপ্তি কাত হয়ে সালমাকে জড়িয়ে ধরলো। সালমা বলে উঠলো, আমরা চলে যাব এখন, উঠিয়ে নামাজ পড়ে নাও তাড়াতাড়ি। সালমার কথা কানের মধ্যে যেতে সালমাকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো তৃপ্তি। এরপর চোখ দুটো জ্বলে গোল গোল করে সালমার দিকে তাকিয়ে বলল, কি বলছো আপু তুমি? আসলে 2 দিন হলো না, তার মধ্যে এখন আবার চলে যাওয়ার কথা বলছো? সালমা বেডি থেকে নেমে দাঁড়িয়ে শান্ত উদাস কণ্ঠে বললেন, থাকতাম আরো কয়েকদিন, কিন্তু তোর আব্বুর কাজ পড়ে গেছে। সামনের বছর ইলেকশন, এখন যদি উনি কোনো গাফিলতি করেন লোকদের প্রতি, তাহলে হয়তো সামনের বছর তিনি পাস নাও করতে পারেন। এমনিতেই তোর আব্বুর পেছনে লোক লেগেই আছে, একটু সুতো পেলেই ওরা ইউনিয়নের রটিয়ে বেরিয়ে যাবে তারা। সালমার কথা শুনে তৃপ্তি কি বলবে বুঝতে পারছে না। সে বেড থেকে নেমে সালমার হাত ধরে বিনয়ের সাথে বলল, আম্মু আজকের দিনটা থাকো না। সালমা তৃপ্তিকে ওয়াশরুমের ভেতরে দিয়ে মোহিত কণ্ঠে বললেন, তোর আব্বু কড়া গলায় বলে দিয়েছে যে আজকেই যেতে হবে, কাল ওনার উপজেলায় মিটিং আছে। এখন তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ে নে। এ বলে সালমা পেছনে ঘুরে তৃপ্তির রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আম্মু, আমি বলছি তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ে নে। তৃপ্তিকে থামিয়ে দিয়ে কর্কশ গলায় কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। তৃপ্তি অতৃপ্তির নিঃশ্বাস ফেলে অজু করতে লাগলো। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তৃপ্তি। সালমা, বজলুর আর সজীব ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে গ্রামের উদ্দেশ্যে। আমেনা আর ফরহাদ অনেক রিকোয়েস্ট করেছে বজলুর আর সালমাকে কিছুদিন থাকার জন্য, কিন্তু বজলুর এক কথা, উনি এখন কোনোভাবেই থাকতে পারবেন না, ওনাকে গ্রামে যেতেই হবে আজ। তাই আমেনা আর ফরহাদ তাদের বেশি জোরাজুরি করলো না। ভোর 5টায় বেরিয়ে গেছে তারা। এখন বাজে 9:30। তৃপ্তি বাইকের উপর বসে আছে চুপচাপ। নিদ্র এক মনে বাইক চালাচ্ছে। আজ কলেজে যাওয়ার মানে বুঝতে পারছে না নিদ্র। গতকাল এত রাত অব্দি জেগে এখন আবার কলেজ করা, ধুর, এ মেয়ের মতিগতি কিছুই বুঝতে পারছে না সে। কাঁচা ঘুম থেকে নিজেকে টেনে তুলে নিয়ে এসেছে তৃপ্তি। এদিকে তৃপ্তি নিকাপের ভেতর দিয়ে ঠোঁট টিপে হাসছে। কলেজের ভেতরে বাইক পার্ক করতে তৃপ্তি বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে নিদ্রকে বলল, আজ থেকে আমার বাইক চালানো শেখা শুরু। ঠিক 12টা বাজে বাইক নিয়ে এখানে চলে আসবা। নিদ্র ভ্রুকুঞ্চন করে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি নিদ্রর উত্তর না আশা করে সেখান থেকে লম্বা পা ফেলে চলে গেল। নিদ্র মাথার উপরে হাত দুটো তুলে তৃপ্তির যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর আবার বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলো, কারণ তার ঘুম যে এখনো পুরো হয়নি। এদিকে ক্লাসরুমে বেঞ্চের উপরে বসে এক মনে কিছু ভেবে যাচ্ছে তৃপ্তি, আর কিছুক্ষণ পর পর ঠোঁট কামড়ে হাসছে। জুই এখনো আসেনি, তাই ব্যাগ থেকে ফোন বের করে জুইকে একটা মেসেজ পাঠালো সে। সাথে সাথে রিপ্লাই আসলো, কলেজের কাছাকাছি আছি, একটু সময় লাগবে, বসে থাক, জায়গা থেকে নড়বি না।
মেসেজটা দেখে মুচকি হাসলো তৃপ্তি। এরপর ফোনটা আবার ব্যাগের মধ্যে পড়ে নিয়ে জুয়ের জন্য ওয়েট করতে লাগলো। কিন্তু কি যেন একটা ভাবনার মাঝে পড়ে গেল সে। আবেগী মন বারবার ঢেউ খেলে তাকে হাসাচ্ছে। মাথা নাড়িয়ে না করছে তৃপ্তি, কিন্তু বারবার আবেগটা তাকে ঘিরে ধরে হাসাচ্ছে। নভেম্বরের 28 তারিখ বিকেল 5টা বাজে। গুনতে গুনতে পেরিয়ে গেছে কয়েকটি মাস। এই কয় মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তৃপ্তি শুধু বাইক চালানোই নয়, সে এখন কার গাড়ি পর্যন্ত চালানো শিখে গেছে। মিদ্র অনেক বিরক্ত এতে। সে তো সাফ না করে দিয়েছিল কোনোভাবেই গাড়ি চালানো শেখাবে না।